আজকালকার এটা একটা ফ্যাশন যে আমরা যদি সোশ্যাল মিডিয়ায় দেখি বা বিভিন্ন ব্লগের পোস্টে দেখি বা খবরের কাগজের হেডলাইনেই দেখি যে বেসিক মেসেজ যেটা আমাদের কাছে সব সময় বারবার আসছে, প্রতিধ্বনিত হয়ে আসছে, সেটা হচ্ছে যে আপনার স্বপ্নের অ্যাডভেঞ্চার টোটালি সম্ভব। স্বপ্ন সম্ভবের একটা দিন এসছে যে এভরিথিং ইজ টেলিং ইউ যে আপনার যেটা ড্রিম অ্যাডভেঞ্চার ছিল সেটা টোটালি পসিবল। এবং যেটা এবং সমস্ত আপনার যে সংকোচ, দুশ্চিন্তা, সেগুলোকে আপনি দূরে ছুঁড়ে ফেলে দিন, দিয়ে আপনি আপনার স্বপ্ন সম্ভবের রাস্তায় বেরিয়ে পড়ুন। এইটা চতুর্দিকে একটা দেখা যায় যে খুব সুন্দর একটা স্পেকটাকুলার পাহাড়ের ছবি বা সমুদ্রের ছবি, সেখানে জ্যাজি কোনো একটা ফন্টে লেখা আছে যে দিস অনলি থিং, যেটা একটাই তোমাকে তোমাকে তোমার স্বপ্ন সম্ভবের রাস্তা থেকে আটকে রেখেছে, সেটা হচ্ছে একমাত্র তুমি। এবং তার জন্য তোমার মন থেকে ভয় সরিয়ে ফেলো এবং তুমি ঝাঁপিয়ে পড়ো। এবং এই স্বপ্নর ক্ষেত্রেটা, স্বপ্ন ইজ এ ভেরি জেনারেল টার্ম। আমাদের আজকের আলোচনাটা শুধুমাত্র অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি এবং স্বপ্নের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি নিয়ে। তো আমি চাইবো যারা শুনছেন এটা সেই জায়গা থেকে জিনিসটাকে জাজ করার এবং অনুধাবন করার। তো মূল বক্তব্য হচ্ছে যে থ্রো ইউর ফিয়ার্স টু দ্য উইন্ড এবং বিলিভ ইন ইউর সেলফ। এগুলো শুনতে খুব ভালো লাগে। এবং স্টপ ড্রিমিং, স্টার্ট ডুইং, অনেকটা ওই নাইকির এর মতো জাস্ট ডুইং। কিন্তু একটু যদি ভাবা যায়, এগুলো সমস্ত ভীষণ ক্লিশেড হয়ে গেছে। কারণ প্রত্যেকে আসে, এই যে স্বপ্নটা ছড়ানো আছে কিন্তু প্রত্যেকটা মানুষের সামনে। সেটা একটা বতসোয়ানার কালাহারি মরুভূমির পাশে থাকা মানুষ যে প্রথম ইউনিভার্সিটিতে যার পা রাখার স্বপ্ন দেখছে, তারও মনের মধ্যে ঢোকানো হচ্ছে যে এভারেস্টে ওঠাটা হচ্ছে আলটিমেট স্বপ্ন। ওয়ারাস তার জার্নিটা, তার বুশম্যান জীবন থেকে ইউনিভার্সিটির পা রাখাটা একটা সব থেকে অনেক বড়, এভারেস্টের পর থেকে বড় জার্নি ছিল। তো এইভাবে ইটস আ হিউজ ক্লিশে, যেটা একটা জনমনের ওপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং যার ফলে বোঝা হচ্ছে তুমি যদি করতে না পারো সেটা তোমার দায়, তার জন্য তুমি দায়ী একমাত্র। তবে এটা লক্ষ্য করা যায় মোর অ্যান্ড মোর সাচ হেডলাইন্স, মোর অ্যান্ড মোর সাচ এই ধরনের সোশ্যাল পোস্ট এবং পোস্টার্স, এগুলো সেটা যেখানে হয়ে থাকুক, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হয়ে থাকুক, সেটা কিন্তু 90-এর দশক থেকে এইরকম ঘটনার ঘটাটা বেড়ে গেছে। এবং তার কারণ হিসেবে যদি একটু ঠান্ডা মাথায় ভাবা যায়, তাহলে দেখা যাবে এই 90s থেকে কিন্তু প্রথম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিগুলোকে বড় স্কেলে, be it climbing Mount Everest, be it climbing other 8,000-meter mountains, be it taking you across the Gobi Desert, be it taking you to the North Pole or the South Pole, জিনিসটা কমার্শিয়ালাইজ করা হয়। বড় বড় কোম্পানি এর পেছনে ইনভেস্ট করে, তারা কিছু স্কিল্ড মানুষকে হায়ার করে এবং একটা ট্রাভেল প্যাকেজ লেট ডাউন করা হয়। যাতে কি হয়, যদি তোমার কাছে যথেষ্ট পরিমাণে এক্সপেন্ডেবল মানি থাকে, যেটা তোমার খরচা করলে তোমার গায়ে লাগবে না, সেইটার জন্য হি অর সি এই স্বপ্নটা কিনতে সক্ষম হয়। 90-এর দশকের শুরুর দিকে এই স্বপ্নকে কিনে নেওয়ার ব্যাপারটা সীমাবদ্ধ ছিল এন্টায়ারলি পাশ্চাত্যে, আমেরিকা, ইউরোপ। আমেরিকা থেকে জিনিসটার উত্থান হয় এবং পাশ্চাত্যে ছড়িয়ে পড়ে এবং তার অর্থনীতিটাই সেটার জন্য দায়ী। সেটা আশা করি ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। এবং সেক্ষেত্রে হয় কি, দেখা যায় ধরুন আপনি আপনার জীবনের স্বপ্ন আপনি মাউন্ট এভারেস্টে উঠবেন, তার জন্য দেয়ার ইজ এ কোম্পানি ওয়েটিং ফর ইউ। আপনি যদি $65,000 দেন, কথা বলছি, এখন হয়তো আর একটু বেড়ে গেছে, তো কোম্পানির দায়িত্ব আপনাকে সেফলি মাউন্ট এভারেস্টের মাথায় তোলা এবং নামিয়ে আনা। একই ঘটনা ঘটছে উত্তর মেরু বা দক্ষিণ মেরু, বা আগেকার দিনে যে ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারের ডেফিনিশন ছিল, কেউ একটা গোবি মরুভূমি পার হবে, এগুলো প্রত্যেকটাই একটা কমার্শিয়ালাইজ ট্রাভেল প্যাকেজে পরিণত হচ্ছে। কিন্তু এরকম চিরকাল ছিল না। অ্যাডভেঞ্চার হ্যাজ বিকাম আ ট্রাভেল প্যাকেজ। তার মানে এই নয় অ্যাডভেঞ্চার তার ট্রু সেন্স, তার পিউরিটি হারিয়েছে। আমাদের সামনে অনেকটা প্রোপাগান্ডার মতো যে জিনিসটা বারবার প্রতিধ্বনিত হয়ে চলেছে, সেটা আসলে অ্যাডভেঞ্চার নয়। ইট ইজ আ ডিস্টর্টেড মিরর ইমেজ অফ দ্য রিয়েল অ্যাডভেঞ্চার। তো যেটা বলছিলাম, আমরা দেখি মূলত আর্লি 90s থেকে যে এইভাবে অ্যাডভেঞ্চার মানে তো আমরা বুঝি যে এটা ইটস মোর আননোন, যে রেজাল্ট কি হবে, আউটকাম কি হবে, সেরকম একটা ঝুঁকি যখন নিয়ে মানুষ একটা কিছু জার্নি শুরু করে, দ্যাট ইজ প্রিডমিনেন্ট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ড অ্যাডভেঞ্চার। সেই শব্দটাই, সেটা অ্যাকচুয়াল একটা লোক পাহাড় বেয়ে ওঠাও হতে পারে, বা তার
ব্যক্তিগত অন্য জীবনে পার্সোনাল, সে একজন লোক একটা চাকরি করতো, চাকরি ছেড়ে সে হয়তো ব্যবসার অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে, দ্যাট ইজ অলসো অ্যান অ্যাডভেঞ্চার, বা দ্যাট ইজ অ্যানাদার ইউজ অফ দ্য ওয়ার্ড অ্যাডভেঞ্চার। লেট আস স্পেসিফাই দ্য ওয়ার্ড অ্যাডভেঞ্চার আমাদের আজকের আলোচনাতে। সমাজ যেভাবে অ্যাডভেঞ্চারকে ডিফাইন করেছে, আমাদের মেইন স্ট্রিম সোসাইটি যেভাবে অ্যাডভেঞ্চারকে ডিফাইন করে, যে কেউ কিছু একটা খুব দুঃসাহসিক কিছু করছে তাহলেই ওটা হচ্ছে অ্যাডভেঞ্চার। একটা লোক পাহাড়ে উঠছে তবে সেটা অ্যাডভেঞ্চার, একটা লোক পাহাড়ের উপর থেকে প্যারাশুট নিয়ে ঝাঁপ দিচ্ছে তবে সেটা অ্যাডভেঞ্চার, একটা লোক এরোপ্লেন থেকে ঝাঁপ দিচ্ছে সেটা অ্যাডভেঞ্চার। তো সেইভাবে তো ডিফাইন করা হয়েছে। এইভাবে ডিফাইন করার পেছনেও কিন্তু একটা প্যাকেজিং কাজ করেছে এবং একটা ব্র্যান্ড তৈরি করা হয়েছে। এই যে ব্র্যান্ড, যেমন কোকা কোলা খেলে সামওয়ান বিকামস ভেরি কুল, তো এই যে ব্র্যান্ড তৈরি করা হয় এবং মানুষের মনের মধ্যে সেই ব্র্যান্ডটা কাজ করে, যে আমি নাইকির জুতো পরবো বা অ্যাডিডাসের জুতো কেন পরবো না, বা কেউ রিবক পরবে, সেই এই এক্স্যাক্ট ব্র্যান্ডিং ওয়াজ ডান ভেরি কনসিয়াসলি, কারণ একটা নতুন মার্কেট খুঁজে পাওয়া যায় পাশ্চাত্যের কাছে উইথ এক্সপেন্ডেবল ডলার, এবং ডলার এবং পাউন্ডের উত্তরোত্তর যে মূল্য বৃদ্ধি হতে থাকে, যারা তো যেহেতু থার্ড ওয়ার্ল্ডের উত্তরোত্তর ইনফ্লেশন হতে থাকে, তো তাদের হ্যাড টু শো অফ, অ্যান্ড দিস ওয়াজ আ সেকেন্ড চ্যাপ্টার অফ কলোনাইজেশন। কারণ 200 বছর ধরে যে যখন তারা আফ্রিকাকে, দক্ষিণ আমেরিকাকে, এশিয়াকে কলোনাইজ করে চলে গেল, নিজেদের অর্থনীতি দারুণভাবে জাঁকিয়ে বসলো, নাও ইজ আ টাইম ফর দেয়ার নেক্সট জেনারেশন, তার নাতি, তার প্রপৌত্রদের, এবারে তারা সেই আফ্রিকায় গিয়ে বুক ফুলিয়ে একটা গন্ডার শিকার করে সেই কলোনাইজেশনই লেগেসিটাকে বাঁচিয়ে রাখতে পারলো, যে ইয়েস, নাও তার কাছে যথেষ্ট ডলার থাকলে সে আফ্রিকায় গিয়ে একটা সিংহ শিকার করে আসতে পারে। এটা তো প্রমাণিত এখন রিসেন্ট মিডিয়াতে কিছুদিন আগে এসেছিল। সো দিস ইজ অ্যান এক্সটেনশন অফ দ্যাট লেগেসি অফ কলোনাইজেশন যেটা চলতো, সেটা একইভাবে হচ্ছে যে আমার নিজের যে, আমি যে উঁচু একটা ব্যাপার, আমার যে ক্ষমতা এত বেশি, আমি মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করতে পারি, দিস রিমেইন ফর সার্টেন পিরিয়ড, আই এম কামিং টু দ্যাট। দিস রিমেইন ফর কোয়াইট এ ওয়াইল, যে একমাত্র খুব বড় লোক, ধনী লোক, সাদা চামড়ার লোকেরা এসেই তারা, লক্ষ্য করে দেখবেন, মানে যতগুলো আপনাদের অভিযানের বই তুই পড়েন, ইফ ইউ গো টু আ লাইব্রেরি, যেখানে পাহাড়ের বই, অভিযানের বই তুই থাকবে, বেশিরভাগ সাদা চামড়ার লোকের লেখা। তো সেইখান থেকেই আমার এই যে কলোনিয়াল, যে আমি এর থিওরিটার কথা বললাম, এটা একটু ভেবে দেখবেন যে ওদের পক্ষে সেটা সম্ভব ছিল, কারণ যে সময় ওরা সেটা করছিল, আমাদের দেশের লোকের কাছে সব থেকে বড় অ্যাডভেঞ্চার ছিল যে ও বেলা কি খাবে। কারণ সেই সময় চার্চিলের উদাহরণটা দিই, যেভাবে সিস্টেম্যাটিক্যালি বাংলার যে দুর্ভিক্ষ ক্রিয়েট করা হয়েছিল, তাতে 43 লক্ষ বা 54 লক্ষ, দুটো ফিগার আছে, এত লক্ষ বাঙালি মারা গেছিল। সেই সময় ওরা আলপসে কিন্তু পর্বতারোহণ চর্চা শুরু করে দিয়েছিল। সো হাউ ক্যান ইউ এক্সপেক্ট যে সেই যারা আলপসে সেই সময় থেকে পর্বতারোহণ অ্যাজ এ স্কিল, অ্যাজ এ হবি ডেভেলপ করছিল, সেই বাঙালি তখন তো ভাই খেতে পারছিল না, ফুটপাতে পড়ে মারা যাচ্ছিল না খেতে। সো এইভাবে জিনিসটাকে ঐতিহাসিকভাবে জাজ না করলে, দ্য জাজমেন্ট ইজ নেভার ফেয়ার। কারণ আমরা কিন্তু একই জায়গা থেকে আসছি। সেই বাঙালিকে যদি তুলনা করা হয়, যা যে উইলিস্টিকের মতো, কেন বাঙালিরা দৌড়ে দৌড়ে 8000 মিটার উঠে যেতে পারছে না, ওয়েট এ মিনিট, ব্যাপারটা কিন্তু অনেক দূর থেকে ভাবা হচ্ছে। তো যাই হোক, আমি ফিরে আসি আবার প্রথমে, যে আজকের দিনের যে সমস্যা, সেই সমস্যার আমি কিছুটা সূত্রপাতের গল্প অল্প শুনলাম। তো একইভাবে কিন্তু ইন্ডিয়ান মিডিয়াতে এটা র্যাম্প্যান্ট হয়ে গেছে। এই সোশ্যাল মিডিয়ার যে এক্সপ্লোশন হচ্ছে, তার ফলে যেটা হয়েছে, যে আমরা দিন রাত দেখছি যে ফার্স্ট ইন্ডিয়ান এভারেস্ট ক্লাইম্ব করলো, ফার্স্ট ইন্ডিয়ান যে আরো 5টা 8000 মিটার ক্লাইম্ব করে ফেললো, ফার্স্ট ইন্ডিয়ান 7 সামিট করলো, আবার ফাস্টেস্ট 7 সামিট করলো, ইয়াংগেস্ট 7 সামিট করলো। তো এই 7 সামিট, 14টা 8000 মিটার, এগুলো প্রত্যেকটাই বেসিক্যালি ওয়ার ব্র্যান্ডস ক্রিয়েটেড বাই কোম্পানিজ, যারা ইনফ্রাস্ট্রাকচারটা দেয়, তাতেই তাদের রুজি রুটি চলে, সেটা করেই তারা লাভ করে এবং তাতে বহু লোক কাজ পায়। ইট ইজ আ পার্ট অফ ক্যাপিটালিজম, দ্যাট ইজ হাউ ক্যাপিটালিজম ওয়ার্কস। কিন্তু এইবার ব্র্যান্ড, ধরুন একটা ব্র্যান্ড চলছে না, একটা ব্র্যান্ড যদি দীর্ঘদিন আপনি রাখেন, যে সুলেখা কালি, এটা আপনি একটানা লিখে যেতে পারেন, 90 মিনিট লিখলেও আপনার হাতে ব্যথা হবে না। এবার দীর্ঘদিন পর একটা সময় দেখা যাবে তখন আর কালির পেনে লিখছে না, সো ইউ নিড আ বল পয়েন্ট পেন বা জেল পেন। সো এইটা হচ্ছে তখন ব্র্যান্ড এক্সটেনশন বা ব্র্যান্ড ইনোভেশন বা ব্র্যান্ড ইনভেনশন বা রিইনভেনশন, যেভাবে এইভাবে চলতে থাকে। তবে তা না হলে লোকে জিনিসপত্র কেনে না, কনজিউমারিজম উঠে যায়। তো সেই রকমই নতুন 7 সামিট, ইয়ংগেস্ট 7 সামিট, এক্সপ্লোরার্স গ্র্যান্ড স্ল্যাম। হোয়াট ইজ দ্যাট? যে একটা লোক 7 সামিট, মানে 7টা মহাদেশের 7টা উচ্চতম পিক ওটা হয়ে গেছে। প্রথমত
নিজের ক্যালিবারে কেউ গিয়ে ওঠেনি, ওখানে প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো এজেন্সিকে পয়সা দিয়ে প্যাকেজ ওয়াজ বট অ্যান্ড একজন কেউ করে এসছে, সেটা একটা অন্য জিনিস। আর দ্বিতীয়ত, তাহলে এবার আপনি কি করবেন? আপনাকে অন্য ওদের থেকেও 7 সামিটের থেকেও পরের লেভেলে যেতে হবে। সো ইউ ডু গো টু নো পোলস। তো সেটা কি করা হয় তখন? যে 7 সামিটেও গেছে, যে 7টা মহাদেশে ভলক্যানোগুলোতে উঠেছে, তাহলে সে এবার কি করবে? আরও উপরে আরেকটা পালক লাগানোর জন্য সে গ্র্যান্ড স্ল্যাম করবে। গ্র্যান্ড স্ল্যামটা কি? দ্য লাস্ট ডিগ্রি অফ সাউথ পোল যাবে। হোয়াট ইজ দ্য লাস্ট ডিগ্রি? 10 থেকে 12 কিলোমিটার বা একটা লাস্ট ডিগ্রি যে ডিস্টেন্স হয় সেটা সে একটা স্কি ট্যুর করে যাবে, হুইচ ইজ অল টেলার মেড এস এ প্যাকেজ, ক্যান বি বট ফ্রম ডিফারেন্ট কোম্পানিজ। তো এটাতে যেটা হয় যে এক্সপ্লোরার্স গ্র্যান্ড স্ল্যাম ইজ আ ব্র্যান্ড এক্সটেনশন। আমি যেটা বলছিলাম, তো ব্র্যান্ড ছিল, সেই ব্র্যান্ডগুলো আজ হচ্ছে 7 সামিট অনেকে করে ফেলছিল, তাহলে এবার নতুন কিছু করতে হবে। সো লেটস অ্যাড সামথিং, বলা যাক এক্সপ্লোরারদের গ্র্যান্ড স্ল্যাম। তো এটা হলো একটা ব্র্যান্ড এক্সটেনশন করা হলো, মানে ওইরকম আর কি। ডায়েট কোক, কোকাকোলাকে বেশি খেলে অনেক সুগার থাকে, নাও ইউ হ্যাভ ডায়েট কোক, ওটা খেলে আপনার সুগারের সমস্যা হবে না। সো ইট জাস্ট অ্যাডস ভ্যালু টু ইট, ইউ ক্যান জাস্টিফাই ইউর ওন ডিজায়ার টু শো অফ। তো যাই হোক, এইটার ফলে যেটা হয়, যখন এই স্বপ্নটাকে কিনতে পাওয়া যায় এইভাবে, এবং সেই স্বপ্নটাকে প্রত্যেকবার সফটওয়্যার আপডেট করার মতো আপগ্রেড করে ফেলা যায়, তখন ইউ ক্রিয়েট আ জেনারেশন অফ মি টু অ্যাডভেঞ্চারার্স। মানে যে আরেকজনও বলতে পারে, ও আমিও 7 সামিট করেছি, ও বা আমিও এভারেস্টে উঠেছি। এই ইউ ক্রিয়েট আ জেনারেশন অফ মি টু অ্যাডভেঞ্চারার্স। মি টু থেকেই আসছে, যদিও মি টু ইন দ্য সেন্স অন্য ব্যবহার হয় সারা পৃথিবীতে, বাট এক্ষেত্রে বলা যেতে পারে সেফলি টার্ম মি টু অ্যাডভেঞ্চারার্স, যে ও আমিও তো এভারেস্টে উঠেছি, তাহলে আমিও অ্যাডভেঞ্চারার। 1959 একটা বিজ্ঞাপনে চলে যায় ইংল্যান্ডে, H.W. টিলম্যান একটা বিজ্ঞাপন দিচ্ছেন। তিনি তার মিসচিফ বলে যে ছোট জাহাজটা ছিল সেটা নিয়ে উনি পোলার জার্নি করবেন। তার বিজ্ঞাপনে, আমাকে এটা পড়তে হবে, বিজ্ঞাপনে উনি যে লেখা ছিল, ভাষাটা এই ছিল যে হ্যান্ড ওয়ান্টেড, ব্র্যাকেটে ম্যান, হ্যান্ড বলতে একটা যেমন খালাসি টাইপের, হ্যান্ড ওয়ান্টেড ফর এ লং ভয়েজ ইন স্মল বোট, নো পে, নো প্রসপেক্ট, নট মাচ প্লেজার। ঠিক আছে, এটা ছিল একটা বিজ্ঞাপন, তার জন্য বহু মানুষ অ্যাপ্লাই করেছিল, কারণ এইটা ছিল দ্য অ্যাপিল অফ অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চারটা দিয়েছিলেন নান আদার দ্যান বিল টিলম্যান। তো সেখানে অনেক অ্যাপ্লিকেশনে, তার মধ্যে একটা অ্যাপ্লিকেশন নিয়ে ওনারা পরে মজা করে লিখেছিলেন, বিল টিলম্যান বইতে রয়েছে, যে সমুদ্র জার্নির বা ভয়েজের এক্সপিরিয়েন্স দরকার ছিল। তো তাতে একজন ছিল অসবর্ন বলে, যে অসবর্ন আটলান্টিক 51 বার ক্রস করেছিল, কিন্তু কুইন মেরি বলে একটা জাহাজে, সেখানে তার কাজ ছিল শিপের অর্কেস্ট্রাতে বাজানো, বাস প্লেয়ার ছিল। তো এরকম লোকও অ্যাপ্লাই করেছিল। তো জোকস অ্যাপার্ট, কামিং ব্যাক টু দ্য রিয়েল স্পিরিট অফ অ্যাডভেঞ্চার ছিল, অ্যাডভেঞ্চার জার্নিজ ওয়ার লাইক দিস, যেখানে টিলম্যানের মতো লোক, রিক শিপটনের মতো লোক, বা থর হেয়ারডালের মতো লোকেরা এক একটা অ্যাডভেঞ্চার জার্নিজে বলতেন, এবং যাদের অ্যাডভেঞ্চার জার্নির বিবরণ পড়ে আমরা বড় হয়েছি। এবং আনফর্চুনেটলি আজকের দিনের এই ডিস্টর্টেড এবং এই বিকৃত প্রতিফলিত ইমেজ অ্যাডভেঞ্চারের প্রতিদিন দেখতে হওয়ার ফলে হয়তো একটা বিরক্তি তৈরি হয়েছে, সেই জন্যই হয়তো এত কথা বেরিয়ে আসছে। তো যাই হোক, এটার পরে আমি বলি তাহলে একটা মডার্ন এক্সাম্পল, আমি একটা ক্লাসিক এক্সাম্পল দিলাম, এটা ছিল এখনকার এক্সাম্পলটা হচ্ছে, আমি সম্প্রতি ব্রাউজ করছিলাম, দেখলাম যে একটা নর্থ পোল যাওয়ার বিজ্ঞাপন, তার মধ্যে একটা বিরাট ছবি, সেখানে দেখা যাচ্ছে কয়েকশো লোক হাতে হাতে ধরি, মানে আয় তবে সহসরি সেই গানটার মতো অ্যাকচুয়ালি পোলকে সার্কেল করে দাঁড়িয়ে আছে, ব্যাকগ্রাউন্ডে তাদের বিশাল জাহাজ দাঁড়িয়ে আছে, সাধারণ ব্যাপার। আমি এটা পড়তে হবে বিজ্ঞাপনের ক্যাচলাইনটা কি, সেটা বলছে, এটা কিন্তু অনেক কিছু ব্যাখ্যা করে দেয়, সেই জন্য এটা পড়ছি আমি, যে হোয়াট ইজ অ্যান ইন্ট্রিভিড অ্যাডভেঞ্চার ট্রাভেলার টু ডু when they have already visited all 7 continents। যখন 7টা মহাদেশে যাওয়া হয়ে গেছে, একজন আপনার মতো একজন ইনট্রিপিড অ্যাডভেঞ্চার ট্রাভেলার কি করবে যখন when you have visited all the 7 continents, climbed Kilimanjaro, hiked the Inca Trail, sailed the Galapagos Islands, why visit the North Pole? Of course, just like that। মানে যখন আপনার বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, কলকাতায় এসেছিলেন, বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, সাবিরে গিয়ে ওটা খেয়েছেন, ওটা খাওয়া হয়ে গেছে, তাহলে ফুচকাটা খেয়ে দেখুন। The approach is like that. Why go visit the North Pole? Of course, and not maybe এবং বিজ্ঞাপনটা চলছে, not many people realize that it is actually possible to make the journey to the very top of the world, North Pole। অনেকে জানেন না এটা করা সম্ভব, জানানো হচ্ছে, বাট ফর দোজ হু আর অ্যাডভেঞ্চারাস এনাফ, যথেষ্ট অ্যাডভেঞ্চারাস, এবং হ্যাভ প্লেন্টি অফ ক্যাশ, ব্র্যাকেটে সেটাও লেখা আছে, যথেষ্ট প্লেন্টি অফ ক্যাশ,
it is a once in a lifetime opportunity to visit a place that few other people have ever get to see. সত্যি কথা, নর্থ পোলে কজন যেতে পারে বেঁচে থাকার মধ্যে? সো দিস ইজ অ্যান বিজ্ঞাপন, বাই দ্য ওয়ে, দিস ইজ অ্যান অ্যাডভার্টিজমেন্ট। তো আমরা দেখলাম 1959 আর এটা মডার্ন ডে অ্যাডভার্টাইজমেন্ট বিটুইন টু অফ দ্য পোলার জার্নিস। দুটোই শিপটন। টিলম্যান তার মিসচিপ জাহাজে ক্রু নেওয়ার জন্য, কারণ একা তো চালানো যায় না, নিডেড আ টিম, তার জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন, বলছেন টাকা পয়সা দিতে পারবো না, কষ্ট পাবে বদলে, আর কোনো সাকসেস বিখ্যাত খ্যাতি ফ্যাতির কোনো আশা করে লাভ নেই। দিস ওয়াজ অ্যাডভেঞ্চার। নাও দিস ইজ হোয়াট হ্যাপেন টু অ্যাডভেঞ্চার। আমি তাহলে নর্থ পোলের একটা বিজ্ঞাপন দিলাম, দ্য সেম থিং অ্যাপ্লাইজ টু সাউথ পোল। সাউথ পোলের একটা অন্য লেভেলের ঘটনা ঘটে। সাউথ পোলের ঘটনাটা আমার একজন বন্ধুর কাছে জানতে পারি। তিনি হচ্ছেন প্রথম ভারতীয় আর্মির একটা টিমকে উনি লিড করেছিলেন সাউথ পোল এক্সপিডিশনে, কর্নেল আনন্দ স্বরূপ। উনি ইন্ডিয়ান আর্মি অ্যাডভেঞ্চার সেলকেও হেড করেছেন দীর্ঘদিন। সালটা দেখতে হবে, ইন্ডিয়ান আর্মি যেটা, না রিসেন্ট টাইমস। তো ধর সত্যব্রত দামের পরে, তো আমরা তো জানতাম সত্যব্রত দাম প্রথম গেছেন। তো সেখানে জানা গেল, আমি আনন্দ স্বরূপের সাথে কথা বলে জানতে পারলাম সত্যব্রত দাম ডিড দ্য লাস্ট ডিগ্রি। তো তখন আমার মাথায় তো এই লাস্ট ডিগ্রিটা কি? ওটা লাস্ট ডিগ্রি হচ্ছে শেষ যে 1 ডিগ্রি যে ডিফারেন্সটা আছে পোল পৌঁছতে, এই যে 1 ডিগ্রিতে কত কিলোমিটার হয়? 15 কিলোমিটার বা এরকম একটা কিছু ডিস্টেন্স হয়। সেইটা তার আগে যদি তোমার প্লেনে করে নিয়ে গিয়ে নামিয়ে দেওয়া হয়, অ্যান্ড দিন ইউ ওয়াক ইট। মানে ওই বেশি টাকা দেওয়ার ফলে তুমি পুরীর মন্দিরে, গর্ভ মন্দিরে নিয়ে গিয়ে জগন্নাথ দর্শন বা বদ্রীনাথের স্পেশাল রাজকীয় দর্শন বা তিরুপতিতে সেরকম ব্যাপার, ইউ হ্যাভ পেড মোর, সো তোমাকে এগিয়ে দিলাম, লাস্টটুকু তুমি হাঁটো যে বাবু পোলার অভিযাত্রী বলে গেল। সো আমার মনে হয় দিস ইজ একটা শ্রেণীর মানুষের কাছে, আজকে বিলিয়নার্স লিভিং ইন ইউনাইটেড স্টেটস বা রাশিয়া, তাদের কাছে যেটা শোভা পায়, তাদের উইকেন্ড পার্টিতে লোকজনকে শো অফ করার জন্য যে শোভা পায়, সেটা আজকে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের দেশের লোকজনও করে আজকাল তারা শো অফ করে যাচ্ছেন এবং করে তারা পার পেয়ে যাচ্ছেন এই টিপিক্যাল ব্র্যান্ড এক্সটেনশনগুলোকে মেইন স্ট্রিম মিডিয়াকে, কারণ মেইন স্ট্রিম মিডিয়া জিনিসটাকে খেয়ে যাচ্ছে। যাকে এই একই পোল বললাম, পোলের পরে আমরা যদি চলে আসি আমাদের সবার ভীষণ প্রিয় জায়গা মাউন্ট এভারেস্ট। এখন সেই মাউন্ট এভারেস্টেরই আবার এই স্প্রিং সিজন সবে খুলেছে, আবার সবার নজর মাউন্ট এভারেস্টের দিকে এবং বাকি 8000 মিটারের দিকে, যেগুলো স্প্রিংয়ে মূলত ক্লাইম্ব হয়। তো 2013 সালের একটা ছবি ফার্স্ট ভাইরাল হয়। তার আগে অব্দি ভাইরাল হওয়ার ব্যাপারটা ছিল না, কারণ সোশ্যাল মিডিয়া সেই জায়গায় পৌঁছয়নি। সেই ট্রাফিক জ্যামের ছবি, সেটা সবাই দেখেছে, এখন দেখেনি বলে কিছু নেই। তাতে সেই ট্রাফিক জ্যামে এভারেস্টে কি হয়, যে আইস্যাক্সটা আসলে বার করতে হয় না, তাঁবুগুলো খাটানো থাকে, ম্যাট্রেস পাতা থাকে, অক্সিজেন সিলিন্ডারে সেট পাড়া সব অ্যাডজাস্ট করে দেয়, এইগুলো নিয়ে আমি বলছি না, এটা নিয়ে অনেক চর্বিত চর্বণ হয়ে গেছে। কিন্তু জাস্ট ইম্যাজিন, তার ঠিক 60 বছর আগে, বেশি দিন আগে যেতেও হচ্ছে না, আমাকে 1 সেঞ্চুরি ক্রস করতে হচ্ছে না, 60 বছর আগে কিন্তু এই এভারেস্টের মাথায় কেউ পৌঁছয়নি। তখনও কিন্তু 1953 আগে তো আমরা জানি কেউ পৌঁছয়নি। এখন ম্যালোরির সময় কি হতে পারতো, বা সমারভেলরা প্রায় অক্সিজেন ছাড়া কতদূর চলে গেছিল, এগুলো সম্পূর্ণ অন্য ডিসকাশন, অ্যান্ড ভেরি ফ্যাসিনেটিং ডিসকাশনস অ্যাট দ্যাট। কিন্তু এখন কি হচ্ছে, উই হ্যাভ এভারেস্ট, 60 বছর আগেও যে এভারেস্ট ক্লাইম্ব হয়নি, সেটা ওঠার জন্য ট্রাফিক জ্যাম হচ্ছে এবং ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে মানুষজন মরে যাচ্ছে, এরকম ঘটনা ঘটছে, বিভিন্ন কারণে ঘটছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুগুলো দেখা গেছে যে অনভিজ্ঞ মাউন্টেনিয়াররা, ওয়ানাবি এভারেস্ট, এই ওয়ানাবি শব্দটা আমেরিকান ইংলিশ, তো ওয়ানাবি এভারেস্টার, ওয়ানাবি মাউন্টেনিয়ার্স, তারা জীবনে হয়তো একটা দুটো পাহাড়ে গেছেন, তারপরে তার স্বপ্ন। মজার ব্যাপারটা দেখুন, যখন জার্নিটা শুরু হয় তখন আমাদের, বিশেষ করে আমি আবার আমাদের মেইনস্ট্রিম মিডিয়াটা ফিরে আসছি, যে একজন দরিদ্র বাঙালি ছেলে, তার কিছু নেই, সে তার জমি জমা বিক্রি করে গাড়ি ঘোড়া বন্ধ রেখে এভারেস্টে যাওয়া তার স্বপ্ন, এই যে সেন্টিমেন্টাল গল্পটা তৈরি করে বিক্রি করা হলো, চাঁদা তুলে যাওয়া হলো, ফ্যান্টাস্টিক, তার স্বপ্ন থাকতে পারে এভারেস্টে ওঠার, চাঁদে যাওয়ার। তাতে দুটো জিনিস হয়, সে যদি সেই স্বপ্ন সফল করতে পারে তো হি মাস্ট বি গ্রেট, মানে হি মাস্ট বি ভেরি হ্যাপি। যদি সেই স্বপ্ন সফল করে ফিরে আসতে পারে, খুব ভালো কথা। আজকের দিনে সব সম্ভব। যে আমি দরিদ্র বলে আমি এভারেস্টে উঠতে পারবো না, এটা আমি কখনো বলতে চাই না। স্বপ্ন দেখার অধিকার যে কোনো মানুষের আছে, একটা দরিদ্র মানুষেরও স্বপ্ন দেখার অধিকার আছে, সেটা নিয়ে আমি, আমার কেউ যেন ভুল না বোঝেন, সেটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। স্বপ্ন দেখার অধিকার সব আছে, এবং সে এভারেস্ট কেন, সে চাইলে চাঁদেও যেতে পারে, সেরকম স্বপ্নটাও সে দেখতে পারে। স্বপ্ন সবসময় বড় করেই দেখা উচিত। আমার বক্তব্যটা অন্য জায়গায়, সেটা হচ্ছে যে আমার স্বপ্ন হলো আমি এভারেস্টে যাব, আমি আমার বাড়ি গাড়ি ধার দেনা যে করে হোক এভারেস্টে গেলাম। এখন কত লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ, 30 লক্ষ টাকা দিয়ে যেমন একটা এজেন্সি পছন্দ করে গেল। অনেকটা কেদার বলতে, আমি কুন্ডু ট্রাভেলসের সঙ্গে যাব না আমার পাড়ার যে ছেলেরা বটতলায় পোস্টার দিয়েছে তাদের সাথে যাব, সেইভাবে লোকে চুজ করছে, করে তারা যাচ্ছে, তাদের সেই রকম সাপোর্ট সিস্টেম পাচ্ছে যে এরকম টাকা দিচ্ছে।
প্রশ্নটা হচ্ছে সেটাই, যে আমি একটা উদাহরণ আনছি। ধরুন আজকে রিচার্ড ব্র্যানসন উনি স্পেস ট্যুরিজম শুরু করতে চলেছেন। উনি প্রথম ট্যুরিস্ট নিয়ে রকেট নিয়ে মহাকাশে যাবেন এবং শেখানোর জন্য ইট ইজ ওপেন সিটস। আপনার কাছে যদি একজন স্বপ্ন থাকতেই পারে, ছোটবেলা থেকে সে গ্রামের মাঠে গরু চড়াতে চড়াতে সে দেখছিল, চাঁদ দেখেছিল, এবার চাঁদে যাওয়ার সুযোগ এসছে, সে যদি স্বপ্ন দেখে, আপনি কি তার স্বপ্নের উপরে ছাই চাপা দেবেন? কোনো দিতে চাইবেন না। হ্যাঁ বাবা স্বপ্ন দেখ, তাহলে তার জন্য দেখা যাচ্ছে টাকা দিতে হচ্ছে। সেই টাকাটা দিয়ে সে যদি মহাকাশ থেকে ঘুরে চলে এলো, সে যেমন নভশ্চর হয়ে যাচ্ছে না, সে তো অ্যাস্ট্রোনট হয়ে যাচ্ছে না, হি বিকামস এ স্পেস ট্যুরিস্ট। কিন্তু এভারেস্টের ক্ষেত্রে হচ্ছে কি, একটা ছেলে সে স্বপ্ন দেখে যখন এভারেস্টে যাচ্ছে, সে যখন আমাদের দেশের ক্ষেত্রে এটা হচ্ছে, সে যখন ফিরে আসছে, সে তখন মাউন্টেনিয়ার, এলিট মাউন্টেনিয়ার হয়েছে। সে তখন দেখা যাচ্ছে যে মাউন্টেনিয়ারিং সব কিছু সে বুঝে ফেলেছে। অ্যাটলিস্ট মেইন স্ট্রিম মিডিয়া আমাদের ওপর সেটা চাপিয়ে দিচ্ছে, এবং মাউন্টেনিয়ারিং অর্গানাইজেশনগুলো যেগুলো রয়েছে সো কল্ড, সেটা ইন্ডিয়ান মাউন্টেন ফাউন্ডেশনই বলুন বা পাড়ার বিভিন্ন ক্লাব বলুন, তারা সবাই সেটাকে মালাটালা পরিয়ে বরণ করে দিচ্ছে। সো দিস ইজ এ গড্ডলিকা প্রবাহ। গড্ডলিকা কারা করে সেই শব্দটা আমরা জানি, গড্ডলিকাটা কোথা থেকে এসছে সেটা আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না। তো সেই গড্ডলিকার থেকে বেরোতে গেলে আমার দেখতে হবে যে মেইন স্ট্রিম যারা মাউন্টেনিয়ার ছিল, যারা ধরুন আমাদের জেনারেশন বা তার আগের জেনারেশনটাও, যারা ধরুন ডগ স্কট পড়েছেন, বনিংটন পড়েছেন, জো ব্রাউন পড়েছেন, বোর্ডম্যান পড়েছেন, টাস্কার পড়েছেন, পড়ে তারা মেন্টর্ড হয়েছেন, তাদেরকে ঋদ্ধ হয়েছেন, তাদের সেরকম একটা জেনারেশন অফ মাউন্টেনিয়ার্স, গ্রুপ অফ মাউন্টেনিয়ার্স আছেন, দ্যাট ইজ মাউন্টেনিয়ারিং। সেই মেইন স্ট্রিম মাউন্টেনিয়ার সারা পৃথিবীতে আছেন। ঘটনাচক্রে এরা মেইন স্ট্রিম মিডিয়াতে নেই, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াই আমাদের ধ্যান ধারণাকে, জনসাধারণের ধ্যান ধারণাটা তৈরি করে সমস্ত বিষয়ে, জীবনের প্রত্যেকটা জিনিসে, কোন টুথপেস্ট দিয়ে সকালে দাঁত মাজবো শুরু করে কোথায় কোন বিছানায় শুতে যাব পর্যন্ত। সেই মেইন স্ট্রিম মিডিয়াতে যেহেতু এই টুরিস্ট মাউন্টেনিয়ার ফিরে সেই মাউন্টেনিয়ার হলেন, ফলে এই মেইন স্ট্রিম মিডিয়াতেই তারাই ছেয়ে আছেন। ফলে এই যে যারা ফ্রিঞ্জ ছিল, যে ফ্রিঞ্জ যে কমিউনিটি ইজ অ্যাকচুয়ালি কভার করে রেখেছে দ্য মেইন স্ট্রিম কমিউনিটিকে। তো মেইন স্ট্রিম কমিউনিটি দুটো হচ্ছে, এক হচ্ছে মেইন স্ট্রিম কমিউনিটির মধ্যে যারা ইয়াঙ্গার জেনারেশন, তারাও সবাই তো একটু ইগোর ব্যাপারটা থাকে, সবাই ভাবছে ও তাহলে আই শুড বি ডুইং দিস সেম, আমাকে আমার ক্লাব বলছে এবছর পিন্ডারি গ্লেশিয়ারে ট্রেকে যাব, সেটা না বলে হি ইজ ট্রাইং টু ডেমি, না আমি সামনের বছরই এভারেস্টে যাব। তো দেয়ার ইজ নো জার্নি। আর মাউন্টেনিয়ারিং হচ্ছে অন্যান্য অনেক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি থেকে এই জন্যই আলাদা, এটা ইট নিডস এ নট অনলি ট্রেনিং অ্যান্ড প্রিপারেশন, একটা লং টার্ম অ্যাপ্রেন্টিসশিপ লাগে। যে কোনো প্রফেশনের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, একটা গ্রোয়িং আপ, একটা মেন্টরিং, একটা অ্যাপ্রেন্টিসশিপ ইজ দ্য রাইট ওয়ার্ড, যেটা মাউন্টেনিংয়ে লাগে বলে আমার মনে হয়, এবং এটা মেইন স্ট্রিম মাউন্টেনিংয়ে মনে করে। তবে গিয়ে তুমি একটা বড় মাপের মাউন্টেনিংয়ে হতে পারো, তবে নিজেকে উন্নত করা যায়। তো এখন এটা জানি যে আমি নিজেকে প্রজেক্ট করব বলে, আমার ইগোকে প্রজেক্ট করবো বলে আমি এভারেস্টে যাবো বা আমি গ্র্যান্ড স্ল্যাম করবো, বাট নোহোয়্যার আগামী প্রজন্ম যারা একটু পড়াশুনো করবে তারা জানতে পারবে যে হোয়াট ইজ রিয়েল অ্যান্ড হোয়াট ইজ ফেক। তো এখন তো আবার অল্ট নিউজও বেরিয়ে গেছে, লোকে ফ্যাক্ট চেক করছে। সো সেই দিন আর বেশি দূরে নেই, ঘটনাচক্রে সারা পৃথিবী জুড়ে এখন একটা যে ফেক নিউজের চেয়েছিল, দ্যাট হ্যাজ বিন দ্য কেস ইন অ্যাডভেঞ্চার অলসো। এবং সেভাবে দেখা গেছে যে মেইন স্ট্রিম মাউন্টেনিয়াররা ফ্রিঞ্জ ঘটনা দিয়ে, ফ্রিঞ্জ মিডিয়া পাবলিসিটির জন্য মেইন স্ট্রিম মাউন্টেনিয়ারিংগুলো চাওয়া পড়ে গেছে। আমি যেমন বলছি, ধরুন এখন এই মুহূর্তে ইফ ইউ গো টু ইংল্যান্ড, দেখবেন যে অ্যালপাইন ক্লাব পৃথিবীর সব থেকে পুরনো মাউন্টেনিং ক্লাব, ওরা জার্নালও বার করে। তো অ্যালপাইন ক্লাবের মাউন্টেনিয়াররা কিন্তু প্রতিনিয়ত ক্লাইম্ব করে যাচ্ছেন, মানে নিজেদের জার্নাল পাবলিশ করছেন। তাদের ক্ষেত্রে কি দে ক্লাইম্ব ফর দ্য এস্থেটিক পার্ট। ধরুন একটা পিচ ক্লাইম্ব করবে, একটা বিউটিফুল রক রুট হতে পারে, একটা আইস রুট হতে পারে, একটা ফ্রোজেন ওয়াটারফল হতে পারে, সেইটার মধ্যে যে ইনহেরেন্ট আনন্দ আছে, সেই আনন্দটা পাওয়ার জন্য তারা ক্লাইম্ব করে। সেটাই কিন্তু আমাদের বইগুলোতে আমরা যখন ছোটবেলা থেকে পাহাড়ে যাওয়া শুরু করি সেটা শেখানো হয়েছিল, দ্যাট উই এসেন্সিয়ালি গো টু দ্য মাউন্টেন্স ফর দ্য ফ্রিডম ইট অফার্স। আমাদের মধ্যে যে আমরা ফ্রিডম অ্যান্ড ইট অলসো গিভস ইউ সাম রেসপন্সিবিলিটিস, তার জন্য কিছু শেখার ছিল। ফ্রিডম অফ দ্য হিলস বলে একটা বই আছে, ওটা ক্লাসিক বই, ওটা আমেরিকান বই যদিও। তো ওটাতে প্রথম লাইনটা ছিল, ফ্রিডম অফ দ্য হিলস নামটাও মনে রাখার মতো, লাইনটা ছিল যে এইরকম যে সো উই হ্যাভ চোজেন টু বিকাম আ সিটিজেন অফ দ্য ওয়াইল্ডারনেস। তো ঠিক সিটিজেনের মতো, সিটিজেনের যেমন কিছু রাইটস থাকে, তার কিছু রেসপন্সিবিলিটিসও থাকে, সেই দুটোই তার সমানভাবে শেখা এবং নিজেকে প্রস্তুত করা উচিত। আনফর্চুনেটলি আজকের ওয়াইল্ডারনেসের একটা বড় অংশ হয়ে গেছে ইন্ডাস্ট্রিয়ালাইজড। কোনো না কোনো ইন্ডাস্ট্রি সে একটা পার্ট, যেমন মাউন্ট এভারেস্ট, সেরকম নর্থ পোল, সেরকম মঙ্গোলিয়ার গোবি ডেজার্ট, ইউ নেম ইট, সব কিছুর মধ্যে
একটা প্যাকেজিং এসে গেছে, যার ফলে যারা টাকা দিয়ে সেটা করতে পারছে তারা ইনস্ট্যান্টলি দে আর বিং সেলিব্রেটেড। এটা ইনস্ট্যান্ট সেলফ গ্র্যাটিফিকেশনের ব্যাপার। এটার সাথে আপনার বাড়িতে বসে ফোনে অর্ডার করা একটা পিৎজার কোনো পার্থক্য নেই। আপনি খালি বলতে পারেন আমার পিৎজা আপনি চিজ এক্সট্রা দেবেন কি দেবেন না। সো সেরকমই একটা এক্সপ্লোরার্স গ্র্যান্ড স্ল্যাম ইজ নাথিং মোর দ্যান এ এক্সট্রা চিজ অন টপ অন মাই হোম ডেলিভার্ড পিৎজা।